হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুবন্ধু WBCS। আমি তোমাদের চিন্ময় স্যার। চলছিল আমার পলিটিক্স ঝুঁকেগা এই সিরিজ। তো অলরেডি আমি ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত তোমাদের আমি শেষ করে দিয়েছিলাম। তো আজকে যে কোশ্চেনগুলো রেখেছি সেগুলো মূলত প্রাইম মিনিস্টার এবং কাউন্সিল অফ মিনিস্টার রিলেটেড, ঠিক আছে। তো এরকম করে করে আমি পুরো লক্ষ্মীকান্তটা আমি শেষ করব, ঠিক আছে। তো তোমরা যারা নতুন যারা দেখছো তো তাদেরকে বলবো আগের ভিডিওগুলো তোমরা দেখে নাও, তাহলে লক্ষ্মীকান্তের উপর ভিত্তি করে ইন্ডিয়ান পলিটিতে বিভিন্ন এক্সামে যা যা কোশ্চেন এসছে, ঠিক আছে, সেই কোশ্চেনগুলো আমি পুরো চ্যাপ্টার ওয়াইজ ধরে আমি তোমাদের করাচ্ছি, ঠিক আছে। তো করে যাও, যে কোনো পরীক্ষা তুমি দাও যেখানে ইন্ডিয়ান পলিটির কোশ্চেন আসে সেগুলো কিন্তু তোমার জন্য কিন্তু খুবই কাজে লাগবে, ঠিক আছে। তো চলো শুরু করি আজকের কোশ্চেন দিয়ে। বলছে আর্টিকেল 78 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া লেজ ডাউন দ্য ডিউটিজ অফ দ্য, তো জানতে চাইছে যে আর্টিকেল 78 আর্টিকেল 78 কার ডিউটির কথা বলেছে, ঠিক আছে। আমরা জানি, দেখো ইট ইজ দ্য ডিউটি অফ দ্য প্রাইম মিনিস্টার, আমরা বলি না ইট ইজ দ্য ডিউটি অফ দ্য প্রাইম মিনিস্টার। কি ডিউটি না, তার মিনিস্ট্রিতে কি হচ্ছে না হচ্ছে সেটা প্রেসিডেন্টকে জানানো। এটা কার ডিউটি? ইট ইজ দ্য ডিউটি অফ দ্য প্রাইম মিনিস্টার, ঠিক আছে। তো এটা প্রেসিডেন্টকে জানাবে আর্টিকেল 78-এ। যদি এটা স্টেট লেজিসলেচারের ক্ষেত্রে হতো, এটা তো ইউনিয়ন পার্লামেন্টে, ঠিক আছে, তাহলে এটা হতো ইট ইজ দ্য ডিউটি অফ দ্য চিফ মিনিস্টার, ঠিক আছে, যে তার মিনিস্ট্রিতে কি হচ্ছে না হচ্ছে সেটা জানাবে কাকে? গভর্নরকে। তো তার জন্য একটা আর্টিকেল আছে, দ্যাট ইজ আর্টিকেল 167, ঠিক আছে, আর্টিকেল 167 মাথায় রাখো, খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেনে যাই। অ্যাকর্ডিং টু আর্টিকেল 74 of the Constitution, which of the following statements relating to the advice tendered by ministers to the president would be correct, ঠিক আছে। তো বলছে আমরা দেখি যে আর্টিকেল 74-এ আছে কি, দেয়ার শ্যাল বি আ কাউন্সিল অফ মিনিস্টার অ্যাজ প্রাইম মিনিস্টার হেড করবে, ঠিক আছে, এইড করবে, অ্যাডভাইস করবে কাকে? প্রেসিডেন্টকে। এবং প্রেসিডেন্ট কি করবে না, সেই অ্যাডভাইস অনুযায়ী তিনি অ্যাক্ট করবেন, ঠিক আছে। তো এই রিলেটেড কি অপশান দিয়ে দেখা যাক। তো বলেছে ইট শ্যাল নট বি ইনকোয়ার্ড ইনটু ইন এনি কোর্ট। তো বলছে যে অ্যাডভাইস যেটা প্রেসিডেন্টকে দেয় তো সেটা কি কোথাও কোনো কোর্টে ইনকোয়ারি করা যায়? হ্যাঁ, অপশান এ বলেছে যে ইট শ্যাল নট বি ইনকোয়ার্ড ইনটু ইন এনি কোর্ট। তো বলছে যে এটা কোনো কোর্টে ইনকোয়ারি করা যায় না, এবং দিস ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে, দিস ইজ দ্য রাইট আনসার। আমরা দেখব আর্টিকেল 74 ক্লজ 2-তে এটা আছে, ঠিক আছে। এটা সেন্টারের জন্য যেমন সত্যি কথা, এটা স্টেটের জন্য সত্যি কথা। মানে স্টেট কাউন্সিলের মিনিস্টারও যদি গভর্নরকে কোনো অ্যাডভাইস দেয় এবং সেই অ্যাডভাইসও কিন্তু কোনো কোর্টে ইনকোয়ারি করা যাবে না, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। হুইচ অফ দ্য ফলোইং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টস হ্যাজ বা হ্যাভ মেড দ্য ডিসিশনস অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স বাইন্ডিং অন দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো বলছে প্রেসিডেন্টকে যে অ্যাডভাইস দেয় কাউন্সিল অফ মিনিস্টার, বলছে কোন অ্যাক্ট বা কোন অ্যাক্টগুলো প্রেসিডেন্টকে বাইন্ডিং করেছে, বাধ্য করেছে আর কি, ঠিক আছে। তো দেখো এই রিলেটেড দুখানা অ্যামেন্ডমেন্ট ছিল, আমি আগে তোমাদের গল্প করে করে বলেছিলাম। একটা হয়েছিল ইন্দিরা গান্ধীর সময়, দ্যাট ইজ 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেখানে বলা হয়েছিল কি যে কোনো অর্ডিনারি বিলও যদি বা কাউন্সিল অফ মিনিস্টার যে অ্যাডভাইস দেবে প্রেসিডেন্টকে, সেই অ্যাডভাইসটা তিনি শুনতে বাধ্য থাকবে, ঠিক আছে। সেটা 42nd করা হয়েছিল রিগার্ডিং অর্ডিনারি বিলের কথা দেখেছিলাম। বাট 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কি করা হলো বলো তো, তোমাদের আশা করি মনে আছে, বলা হয়েছিল কি যে কোনো অ্যাডভাইস যদি কাউন্সিলর মিনিস্টার দেয় এবং সেক্ষেত্রে প্রেসিডেন্ট চাইলে একবার তিনি রিকনসিডারের জন্য তিনি পাঠাতে পারেন, ঠিক আছে। তো সেটা 44th করা হয়েছিল। তো দেখো এখানে চারখানা অপশান আছে, একটা 42nd 44th অ্যামেন্ডমেন্ট, দিস ইজ দ্য রাইট আনসার। দেখো বাকি কোনোটাই কিন্তু এই রিলেটেড মামলাই ছিল না, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, বলছে হুইচ অফ দ্য আর্টিকেলস অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আর রেলিভেন্ট টু অ্যানালাইজ দ্য কনস্টিটিউশনাল প্রভিশনস দ্যাট ডিলস উইথ দ্য রিলেশনশিপ অফ দ্য প্রেসিডেন্ট উইথ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স, ঠিক আছে। তো বলছে যে কোন কোন আর্টিকেলগুলোর সঙ্গে প্রেসিডেন্ট এবং কাউন্সিল অফ মিনিস্টার রিলেশনের কথা বলা আছে, কোন কোন আর্টিকেল। দেখো মিনিস্টার এবং প্রেসিডেন্ট রিলেটেড তিনখানা আর্টিকেল আছে, একটা আর্টিকেল 74, একটা আর্টিকেল 75 এবং আরেকটা আর্টিকেল 78, ঠিক আছে। আমি অলরেডি এগুলো তোমার সঙ্গে ডিসকাস করেছিলাম। তো এইরকম আর্টিকেল আছে, দেখো একটাই আর্টিকেল আছে, দ্যাট ইজ অপশান বি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। বলছে হুইচ অফ দ্য ফলোইং প্রভিশনস অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ দ্য প্রিন্সিপাল অফ
কালেকটিভ রেসপন্সিবিলিটি অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স এনশ্রাইন্ড, বলছে আমাদের সংবিধানের কোন আর্টিকেলে কালেকটিভ রেসপন্সিবিলিটির কথা বলা আছে। ঠিক আছে, প্রসঙ্গক্রমে আমি দুটো কথা বলে দিই। রেসপন্সিবিলিটি কথা অর্থ হলো কি, যে আমরা যে মিনিস্টাররা যে কাজকর্ম করে তাকে তো কোথাও না কোথাও জবাবদিহি করতে হয়। দে ইন্ডিভিজুয়ালি রেসপন্সিবল টু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, কাউন্সিল অফ মিনিস্টার্স দে ইন্ডিভিজুয়ালি রেসপন্সিবল টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইন কেস অফ ইউনিয়ন, and in case of state council of ministers they individually responsible to governor of the concerned state. But in case of collective responsibility কি, as a whole, এককভাবে, ঠিক আছে, কে কোন পোর্টফোলিও হোল্ড করে ডাজ নট ম্যাটার, কিন্তু তারা এককভাবে একত্রিতভাবে দে আর রেসপন্সিবল টু লোয়ার হাউস অফ দ্য পার্লামেন্ট, ঠিক আছে, অ্যান্ড লোয়ার হাউস অফ দ্য স্টেট লেজিসলেচার। ওকে, মাথায় রেখো এটা। তাহলে এই কালেকটিভ রেসপন্সিবিলিটির কথা ইন কেস অফ সেন্টার দেখতে পাবো আর্টিকেল 75 ক্লজ 3-তে। ঠিক আছে, আর্টিকেল 75 ক্লজ 3-তে। আর্টিকেল 75 এর 6খানা ক্লজ আছে এবং এই 6খানা ক্লজই ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমি বলছি, ভিডিওটা হয়তো একটু বড় হবে কিন্তু প্রত্যেকটা কথা তোমাদের কিন্তু কাজে লাগবে। ওকে, দেখো আর্টিকেল 75 ক্লজ 1 এটা বলে যে প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্ট করবে প্রেসিডেন্ট। ঠিক আছে, প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্ট করবে প্রেসিডেন্ট। আর্টিকেল 75 ক্লজ 2 এটা বলে যে আদার কাউন্সিল অফ মিনিস্টার যেটা আছে ইনক্লুডিং প্রাইম মিনিস্টার দে হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ প্রেসিডেন্ট। ঠিক আছে, প্রেসিডেন্টের প্লেজারে তারা পদ হোল্ড করে। ঠিক আছে, আর্টিকেল 75 ক্লজ 2 বলে। আচ্ছা, আর্টিকেল তাহলে এখান থেকে আমরা পাই ইন্ডিভিজুয়ালি রেসপন্সিবিলিটির কথা। ওকে, 75 এ দেখছি কি কালেকটিভ রেসপন্সিবিলিটির কথা। আর্টিকেল 75 ক্লজ 4-এ আছে কি ওথ। ঠিক আছে, ওথের কথা, যে কাউন্সিল অফ মিনিস্টার্সকে তাদেরকে ওথ পড়াবে প্রেসিডেন্ট অ্যান্ড সামওয়ান অর সামওয়ান অ্যাপয়েন্টেড বাই হিম। ওকে, 75 ক্লজ 5-এ আছে যে একজন ব্যক্তি যে কিনা কোনো হাউসেরই মেম্বার নয়, এরকম কোনো ব্যক্তি তিনি চাইলে মিনিস্টার হতে পারে, কিন্তু তাকে 6 মাসের মধ্যে যে কোনো হাউসের মেম্বার হতে হবে, সে নমিনেটেড হোক বা ইলেক্টেড হোক। ঠিক আছে, তাহলে এখানে 6 মাসের কথা। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট। আর আর্টিকেল 75 ক্লজ 6-এ আছে কি স্যালারি এবং অ্যালাউন্সেস ডিসাইড করবে কে, পার্লামেন্ট ডিসাইড করবে। ঠিক আছে, তো মাথায় রেখো, খুবই ইম্পর্টেন্ট। আর বাকি আর্টিকেলগুলো তো আমি বলে দিলাম। আর্টিকেল 77-এ আছে কি যে প্রেসিডেন্ট মনে করলে কাউন্সিল অফ মিনিস্টারের জন্য সে কোনো রুল বানাতে পারে এবং বলতে পারে যাও তোমরা এই রুল মোতাবেক কাজ করো। ঠিক আছে, মাথায় রেখো। চলো নেক্সট কোশ্চেনে যাই। Whenever the constitution require the satisfaction of the president for the exercise of any power or function by him it means, ঠিক আছে, তার বলছে যে আমরা দেখি যে আমরা যে যখন প্রেসিডেন্ট কাজ করে আমরা বলি তার স্যাটিসফ্যাকশনের উপর ডিপেন্ড করে তিনি ডিসিশন নেয়। তো এই স্যাটিসফ্যাকশনটা মানে কি, কার স্যাটিসফ্যাকশন? তো বলতে পার্সোনাল স্যাটিসফ্যাকশন অফ দ্য প্রেসিডেন্ট। দেখো প্রেসিডেন্টের সকল্ড নিজের কোনো পাওয়ার নেই, যেটাকে আমরা বলি যে ডিসক্রিশনারি পাওয়ার বা স্বেচ্ছাধীন ক্ষমতা, যেটা তিনি নিজেই এনজয় করেন। বেসিক্যালি আমরা দেখি তিনি কাজ করে অ্যাকর্ডিং টু 74-এ তিনি কাজ করে অন 8 এবং অ্যাডভাইস কার কাউন্সিল অফ মিনিস্টারে। তো স্যাটিসফ্যাকশনটাও তাই কাউন্সিল অফ মিনিস্টারেরই হবে, দ্য স্যাটিসফ্যাকশন অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স। ঠিক আছে, তো মাথায় রেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো নেক্সট কোশ্চেনে যাই। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু, কোনটা ঠিক নেই সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, কোনটা ঠিক নেই? দ্য প্রেসিডেন্ট অর গভর্নর ইজ ইমিউন ফ্রম লিগাল অ্যাকশন ফর অফিসিয়াল অ্যাক্টস। দেখো এটা তো একদমই ঠিক আছে। আর্টিকেল 361-এ এটা আছে। আর্টিকেল 361 আমরা দেখেছিলাম। আর্টিকেল 14 যখন তোমাদের পড়িয়েছিলাম তার কিছু এক্সেপশনাল আর্টিকেল ছিল, তো তার মধ্যে ওয়ান অফ দ্য আর্টিকেল সেটা ছিল নো কোর্ট ক্যান কম্পিল আ গভর্নর টু পারফর্ম এনি ডিউটি। হ্যাঁ, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। আর 2 months নোটিস ইন রাইটিং মাস্ট বি ডেলিভার্ড to governor for bringing civil proceedings in respect of their personal acts। দেখো হ্যাঁ, এটাও কিন্তু ঠিক আছে, এটাও কিন্তু আছে, আর্টিকেল 361-এই আছে। কোর্টস আর এম্পাওয়ার্ড টু এনকোয়ার দ্য অ্যাডভাইস টেন্ডার্ড বাই দ্য মিনিস্টার টু দ্য প্রেসিডেন্ট অর গভর্নর। তাহলে এটা আমার হবে না, এটা কিন্তু হবে না। বললাম যে তারা যে অ্যাডভাইস দেয় কোনো কোর্টে সেটা ইনকোয়ারি করা যাবে না। ঠিক আছে, মাথায় রেখো। চলো নেক্সট কোশ্চেনে যাই। প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ইজ, তো প্রাইম মিনিস্টার কীরকম? দেখো তোমাদের যেটা গন্ডগোল হতে পারে একটা হচ্ছে ইলেক্টেড এবং অ্যাপয়েন্টেড, বাকি দুটো তোমরা আরামসে এলিমিনেট করতে পারবে। ঠিক আছে, দেখো একটা কথা বলি, ছোট্ট কথা,
আহামরি কিছুই নেই। প্রাইম মিনিস্টার অ্যাজ প্রাইম মিনিস্টার হি অর সি ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। সো দ্য প্রাইম মিনিস্টার ইজ অ্যাপয়েন্টেড, ঠিক আছে, প্রাইম মিনিস্টার ইজ অ্যাপয়েন্টেড। আর্টিকেল 75 ক্লজ 1 এ দেখো দ্য প্রাইম মিনিস্টার ইজ অ্যাপয়েন্টেড, দ্য টার্ম অ্যাপয়েন্টেড ইজ মেনশনড দেয়ার। ওকে, দ্য প্রাইম মিনিস্টার ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া and other council of ministers also appointed by president of India on the advice of the prime minister of India, ঠিক আছে। তো দেখতে পাবো আমরা, তো ইলেক্টেড যদি দেখি অ্যাজ প্রাইম মিনিস্টার, তো তিনি তাকে তো কোনো না কোনো হাউসের মেম্বার হতে হবে, ঠিক আছে। দেখো এদিক থেকে ভেবে দেখো কেন হবে না ইলেক্টেড বা এই জাতীয় কথা। তো প্রাইম মিনিস্টার থেকে আমরা বলেছি কি যে কোনো মিনিস্টার হতে গেলে যে কোনো হাউসের মেম্বার হলেই হবে। তো ইলেক্টেড হতে হবে এমন কোনো কথা নেই, নমিনেশনও তো পেতে পারে, রাজ্যসভায় 12 জনকে নমিনেশন দিতে পারে, সেখান থেকেও কেউ প্রাইম মিনিস্টার হতে পারে। তো ইটস নট নেসেসারি যে এই কথাগুলো ইনভ্যালিড বেসিক্যালি, ঠিক আছে। তো আমি যদি আরও বলি, একজন এমপি পার্লামেন্টে যারা মেম্বার হয় তো তারা ইলেক্টেডও হতে পারে আবার নমিনেটেডও হতে পারে, হোয়াট এভার ইট ইজ। কিন্তু ইলেক্টেড হও বা নমিনেটেড হও, যিনি প্রাইম মিনিস্টার বা যে কোনো মিনিস্টার হতে গেলে একজন হাউসের সদস্য হলেই হবে, এবং অবশ্যই অল দ্য মিনিস্টার্স আর appointed by the president of India. Obviously D is the right answer, মাথায় রেখো, খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেন। প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ইজ জেনারেলি, ঠিক আছে, জেনারেলি বলে একটা কথা বলেছে, ঠিক আছে, সাধারণত, তার মানে অল দ্য টাইম হবে এমন কোনো কথা বলেনি, ঠিক আছে। জেনারেলি মানে সাধারণত। আচ্ছা বলতো, আমরা প্রধানত আমাদের দেশের যারা যিনি কিনা প্রধানমন্ত্রী হন তিনি কোন হাউসের মেম্বার হন? সাধারণত লোকসভার। আজ পর্যন্ত আমরা দেখেছিলাম যে 4 জন এরকম মিনিস্টার মানে প্রাইম মিনিস্টার ছিলেন, তারা কিনা রাজ্যসভা থেকে বিলং করতেন, ঠিক আছে। তো রিমেনিং যে কজন প্রাইম মিনিস্টার যারা ছিলেন তারা প্রত্যেকে লোকসভারই মেম্বার ছিলেন। তো তাই জেনারেলি কথাটা বলেছে, জেনারেলি, ঠিক আছে, নট আ মেম্বার অফ দ্য পার্লামেন্ট হবে না, এটা মেম্বার অফ লোকসভা, ইয়েস, ঠিক আছে। জেনারেলি হি অর সি ইজ দ্য মেম্বার অফ লোকসভা, ঠিক আছে, সাধারণত হয়। ওকে, এবং আবারও একবার বলি, ইটস নট নেসেসারি যে তাকে লোকসভারই সদস্য হতে হবে প্রাইম মিনিস্টার হতে গেলে, ঠিক আছে। যে কোনো মিনিস্টার হতে গেলে যে কোনো হাউসের সদস্য হলেই হবে, এটা রাজ্যের ক্ষেত্রেও প্রযোজ্য, ঠিক আছে। বোঝা গেল কি বললাম? চলো নেক্সট কোশ্চেনে যাই। হোয়াট ইজ দ্য মিনিমাম এজ রিকোয়ারমেন্ট টু বিকাম দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ঠিক আছে। আচ্ছা, শুধু প্রাইম মিনিস্টার নয়, যে কোনো মিনিস্টার হতে গেলে, সে সেন্টার হোক বা স্টেট হোক, যে কোনো মিনিস্টার হতে গেলে ন্যূনতম বয়স লাগে 25 বছর, ঠিক আছে। যে কোনো মিনিস্টার হতে গেলে ন্যূনতম বয়স লাগে আমার 25 বছর। আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে এজ রিলেটেড যেগুলো পরীক্ষায় আসে, তো আমি বলেছিলাম, আমি আর এটা করলাম। দেখো 21 বছর বয়স হলে, হ্যাঁ, লোকাল সেলফ গভর্নমেন্ট, ঠিক আছে, এই সামনে পঞ্চায়েত নির্বাচন আছে, সেখানে যদি তোমরা কেউ নমিনেশন ফাইল করতে চাও তো তোমাদের অবশ্যই কমপক্ষে 21 বছর বয়স হতে হবে। বোঝা গেল কি বললাম? প্রেসিডেন্ট হতে গেলে, ভাইস প্রেসিডেন্ট হতে গেলে 35 বছর বয়স লাগবে অ্যাটলিস্ট, গভর্নর হতে গেলেও তাই 35 বছর বয়স লাগবে। 30 বছর কি না স্টেট লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বার হতে গেলে বা তোমার হচ্ছে ওইদিকে রাজ্যসভার মেম্বার হতে গেলে তোমার কমপক্ষে 30 বছর বয়স লাগবে, ঠিক আছে, মাথায় রেখো। চলো নেক্সট কোশ্চেনে যাই। দ্য অফিস অফ দ্য ডেপুটি প্রাইম মিনিস্টার, ঠিক আছে। আচ্ছা, ডেপুটি প্রাইম মিনিস্টারের কথা কি আমাদের সংবিধানে কোথাও আছে? কোথাও নেই, ঠিক আছে। ভারতবর্ষের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। জিকে মাথায় রেখে দাও, পরীক্ষায় মানে আসে আর কি এগুলো। আচ্ছা, ওয়াজ ক্রিয়েটেড আন্ডার দ্য অরিজিনাল কনস্টিটিউশন, অবভিয়াসলি এটা হবে না, ইটস অ্যান এক্সট্রা কনস্টিটিউশনাল গ্রোথ। দেখা যাক, ওয়াজ ক্রিয়েটেড বাই 44th, আচ্ছা হবে না, তো বি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। তো এটা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল গ্রোথ, ঠিক আছে, এর কোনো সাংবিধানিক কোনো প্রভিশন নেই। বোঝা গেল কি বললাম? চলো, না তো ডেপুটি চিফ মিনিস্টার আছে, না তো ডেপুটি প্রাইম মিনিস্টার আছে, ওকে, মাথায় রেখো। চলো নেক্সট কোশ্চেনে যাই। ইন ইন্ডিয়া, আ মিনিস্টার হু ইজ নট আ মেম্বার অফ আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট উইল সিজ টু বি আ মিনিস্টার আফটার, দেখো অলরেডি আমি বলেছিলাম যেটা, তাহলে এটা আছে কোথায় না আর্টিকেল 75 ক্লজ 5 এ। অলরেডি তোমাদের সঙ্গে ডিসকাস করে নিয়েছিলাম যে কত লাগবে, 6 মাসের মধ্যে, ঠিক আছে। চাপ নেই, যে কেউ মিনিস্টার হতে পারে, কোনো চিন্তা নেই, কিন্তু তাকে 6 মাসের মধ্যে যদি এরকম কোনো ব্যক্তি হয় যে কিনা কোনো হাউসেরই সদস্য নয়, তাহলে তিনি ম্যাক্সিমাম 6 মাস পদে থাকতে পারেন, নট মোর দ্যান দ্যাট। বিয়ন্ড 6 মান্থ তোমাকে কন্টিনিউ করতে গেলে তাহলে তোমাকে কোনো না কোনো জায়গা থেকে, মানে সোজা কথা, তোমাকে পার্লামেন্টের মেম্বার হতে হবে, জিতে হোক নমিনেশন হোক, ঠিক আছে। এটা রাজ্যের জন্য প্রযোজ্য, ঠিক আছে, ওকে, মাথায় রাখো। চলো নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং মোশনস দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স ইন ইন্ডিয়া ক্যান মুভ, দেখো বলেছে কাউন্সিল অফ মিনিস্টার ক্যান মুভ, হ্যাঁ, বিরোধীদের কথা বলেনি।
আমরা দেখি যে সরকার পক্ষের এগেনস্টে বিরোধীরা যেটা পেশ করে সেটাকে আমরা দেখি সরকার ফেলে দেওয়ার জন্য নো কনফিডেন্স মোশন। হোয়াট ইজ নো কনফিডেন্স? কনফিডেন্স মানে কি? কনফিডেন্স আত্মবিশ্বাস। নো কনফিডেন্স মানে যে সরকারের নিজের প্রতি আস্থাই নেই, বোঝা গেল? তো তখন দেখবো কি নো কনফিডেন্স মোশন। তো সরকার পক্ষ কি কি বলবে? যে না, সরকার বলবে যে আমার আস্থা আছে, তার মানে সরকার কি কি শো করবে? সরকার শো করবে কনফিডেন্স মোশন, ঠিক আছে? কনফিডেন্স মোশন। আচ্ছা, নো কনফিডেন্স মোশন হবে না। নো কনফিডেন্স মোশন মাথায় রাখবে অলওয়েজ অলওয়েজ লোকসভাতেই উত্থাপন হবে, স্বাভাবিক। বিকজ কাউন্সিল অফ মিনিস্টার্স দে কালেকটিভলি রেসপন্সিবল টু লোকসভা অনলি, ঠিক আছে? এবং এই কনসেপ্টটা আমরা পাবো আর্টিকেল 75 এর ক্লজ 3 তে, মাথায় রেখো। চলো নেক্সট কোশ্চেনে যাই। The least number of members who can table the no confidence motion against the council of ministers in Lok Sabha, ঠিক আছে? তো বলছে নো কনফিডেন্স মোশন তুলতে গেলে ন্যূনতম কতজনকে বলবে যে হ্যাঁ আমরা আছি, আমরা সবাই মিলে তুলতে চাই, কমপক্ষে কতজন লাগবে সেটা প্রস্তাবটা তুলতে গেলে, ঠিক আছে? বিল পাসের জন্য নয়, কিন্তু তুলতে গেলে মাথায় রেখো যে কমপক্ষে 50 জনকে সম্মতিতে সেই বিলটা উঠবে যে আমরা নো কনফিডেন্স মোশন পাস করাতে চাই বা ইন্ট্রোডিউস করাতে চাই বেসিক্যালি, ঠিক আছে? লোকসভাতে তো ইন্ট্রোডাকশন হবে তবে না নো কনফিডেন্স মোশনের উপর ভোটাভুটি হবে। সেই ইন্ট্রোডাকশন করাতে গেলে অ্যাটলিস্ট 50 জনের সাপোর্ট লাগবে, ঠিক আছে? তো এই 50 জন না দিয়ে কখনো কখনো ওটা ফ্র্যাকশানেও দিতে পারে, মাথায় রেখো। মানে হয়তো 1/10 দিতে পারে, হ্যাঁ দিতে পারে 1/15 দিতে পারে 1/20 বা 1/5, তো কাছাকাছি কোনটা মোটামুটি এইটা আর কি। তো ঠিক আছে, তো মাথায় রেখো ওরা এরকম না দিয়ে ওরা এরকম ফ্র্যাকশানেও দিতে পারে, ঠিক আছে? মাথায় রেখো। চলো নেক্সট কোশ্চেনে যাই। হু উইল ডিসাইড দ্য অফিস অফ প্রফিট? তো বলছে অফিস অফ প্রফিটটা কে ডিসাইড করে? এইটা ডিসাইড করে ওয়ান অ্যান্ড অনলি ইউনিয়ন পার্লামেন্ট, ঠিক আছে? কোনো একটা পদ সেটা অফিস অফ প্রফিটের আন্ডারে আসে কি আসে না, এটা পার্লামেন্টই ডিসাইড করে, ঠিক আছে? পার্লামেন্টই ডিসাইড করে। স্যালারি ডিসাইড করে পার্লামেন্ট, অ্যালাউন্সে ডিসাইড করে পার্লামেন্ট, কোনো একটা পদ অফিস অফ প্রফিট কিনা সেটাও ডিসাইড করবে পার্লামেন্ট, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে যাই। দ্য ওয়ার্ড মন্ত্রিমণ্ডল বা ক্যাবিনেট ইজ মেনশনড অনলি ওয়ান্স ইন দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্যাট ইজ ইন। তো বলছি যে ক্যাবিনেট কথাটা ভারতের সংবিধানে একবার উল্লেখ করা আছে। আমি অলরেডি তোমাদের প্রচুরবার বলেছি, আবারও বলছি, ঠিক আছে? তো সেটা কোথায় আছে জানতে চেয়েছে, কোথায় আছে? দেখো, বোকা বানানোর জন্য তোমাদেরকে এই জাতীয় অপশান দেওয়া হবে। দেখো 76 তো হবেই না, তোমরা জানো অ্যাটর্নি জেনারেল আছে, গুলি মারো। 74-এ কাউন্সিল অফ মিনিস্টার, প্রাইম মিনিস্টারের কথা আছে, ঠিক আছে? এইড অ্যান্ড অ্যাডভাইসের কথা আছে অনলি, আর কিছু নেই। বেসিক্যালি বিফোর 1978 1978 সালের আগে দ্য টার্ম ক্যাবিনেট আমাদের সংবিধানে কোথাও মেনশন করা ছিল না, ওকে? 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়, তো সেখানে একটা কথা বলা হয় যে প্রেসিডেন্ট ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারে, বাট একটা শর্তে, কি না, ক্যাবিনেটের রিটেন রেকমেন্ডেশনে। তো ওইটা করতে গিয়ে তার টার্ম ক্যাবিনেট তখন ওখানে অ্যাড হয়, ঠিক আছে? এবং সেটা কোথায় আছে? আর্টিকেল 352 ক্লজ 3 তে, হ্যাঁ আর্টিকেল 352 ক্লজ 3 তে আছে দ্য টার্ম ক্যাবিনেট, ঠিক আছে? মাথায় রেখো, খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেনে যাই। Which one of the following constitutional amendments states that the total number of ministers, including the Prime Minister in the Council of Ministers, shall not exceed 15% of the total number of members of the House? খুব পাতি প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? WBCS-এও এটা কোশ্চেনটা এসছে, ঠিক আছে? এটা মেনশন করা নি, BCS এর আছে প্রিভিয়াস ইয়ারে, ওকে? WBCS এর প্রিভিয়াস ইয়ারেও এই কোশ্চেনটা আছে। আচ্ছা, বলেছে যে টোটাল নাম্বার অফ মিনিস্টারের সংখ্যা কত হবে, তার তো একটা নির্দিষ্ট একটা সাইজ থাকবে। তো সেই সাইজটা ডিসাইড করেছি থ্রু 91st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে? 91st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 2003, ওকে? সেখানে বলা হয়েছে কি যে লোকসভার যা স্ট্রেংথ ইন কেস অফ সেন্টার, লোকসভার যা স্ট্রেংথ তার 15%-এর বেশি হবে না। ইন কেস অফ রাজ্যগুলো, ঠিক আছে, তাদের স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভার যা স্ট্রেংথ তার 15% বেশি হবে না, তার 15%-এর বেশি হবে না, ঠিক আছে? আচ্ছা, ইনক্লুডিং চিফ মিনিস্টার, ইনক্লুডিং প্রাইম মিনিস্টার, ওকে? মাথায় রেখো, দিস ইজ দ্য বি ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে? চলো নেক্সট কোশ্চেনে যাই। দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স ইজ কালেক্টিভলি রেসপন্সিবল, খুব পাতি প্রশ্ন ওয়ান্স অ্যাগেন। তো এই কোশ্চেনটা
ইউপিপিসিএস এর প্রশ্ন, তো মোর দ্যান ওয়ান আনসার হবে বেসিক্যালি। টু দ্য হাউস অফ পিপল, ইয়েস হবে। আন্ডার আ কনস্টিটিউশনাল অব্লিগেশন, হ্যাঁ হবে, সংবিধানে লেখা আছে। অ্যাজ পার আর্টিকেল 75 ক্লজ 3, কিন্তু 74 হবে, তো 4 হবে না, ঠিক আছে, 4 হবে না, 1 2 3 তো ডেফিনেটলি হবে, তো বি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। The real executive power is vested in the constitution in the council of ministers headed by the prime minister in India। ঠিক আছে, তো বলছে যে রিয়েল এক্সিকিউটিভ কে কাউন্সিল অফ মিনিস্টার এবং হেড বাই প্রাইম মিনিস্টার। তো এইটা দেখে কি হয়, কি মানে এখান থেকে অ্যাকচুয়ালি কি বুঝি আমরা? এটা কি ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফ্রেজকে প্রুভ করে? এটা কি ফেডারালিজমকে প্রুভ করে? আচ্ছা, নাকি রিপ্রেজেন্টেটিভ লেজিসলেচারকে প্রুভ করে, নাকি পার্লামেন্টারি ডেমোক্রেসিকে প্রুভ করে? তো অবভিয়াসলি খুবই সহজ প্রশ্ন, কি হবে আনসার? ইজ আ পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসিকে প্রুভ করে। ঠিক আছে, দেখি। আচ্ছা, তো এই ছিল মোটামুটি আমাদের আজকে ডিসকাশন প্রাইম মিনিস্টার এবং কাউন্সিল অফ মিনিস্টার্স রিলেটেড। ওকে, তো যদি 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 তোমরা দেখে থাকো ভিডিওগুলো, সিরিজগুলো দেখে যাও, সামনে বিসিএস এর প্রিলিমিনারি এবং মেন্স আছে, তোমাদের অবশ্যই কাজে লাগবে, এবং অন্যান্য সিজিএল টিজেল যাই পরীক্ষা দাও, ঠিক আছে, তো সেগুলো তোমাদের অবশ্যই কাজে লাগবে। ভালো যদি লাগে তোমরা পারলে কমেন্ট করো। অনেকে তোমরা আমাকে মেসেজ করছো, তো আমাকে না মেসেজ করে তোমরা পারলে একটুখানি ওখানে কমেন্ট করো। আর তোমাদের যদি কোনো মতামত থেকে থাকে, ঠিক আছে, কোনো কোশ্চেন, পলিটিক্যাল কোনো কোশ্চেন মানে করতে গিয়ে যদি আটকে যায়, তো আমাকে তোমরা মেসেজ করতে পারো। আমি চেষ্টা করবো তোমাদের পাশে থাকার, এবং আমি সবসময় আছি। ঠিক আছে, তো চলো ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।